বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে স্ট্রোক। যারা বেঁচে থাকেন তাদের মধ্যে অনেকেই নানা জটিলতায় ভোগেন। স্ট্রোক পরবর্তী চিকিৎসা এবং রোগীকে পুরোপুরি নিরাময়ে পুনর্বাসন অত্যন্ত জরুরি। স্ট্রোক কেন হয় ও স্ট্রোক পরবর্তী পুনর্বাসন চিকিৎসা কি তা নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে এনটিভি অনলাইনের আজকের আয়োজনে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। স্যার, আপনার কাছে জানতে চাইবো, স্ট্রোকের ব্যাপারে যে কথা হয়েছে, স্ট্রোক হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে 2021 সালে যে তথ্য অনুযায়ী সেখানে দেখা গেছে প্রায় 12 মিলিয়ন মানুষ স্ট্রোকের জন্য মৃত্যু হয়, এবং এটা শুধুমাত্র প্রথমবারের স্ট্রোকের জন্য। দ্বিতীয়বার যাদের স্ট্রোক হয় সেই পরিসংখ্যানটা মেলানো হয়নি। স্ট্রোক কেন হয়, মূলত এর কারণটা কি? ধন্যবাদ। আপনার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই, একটু সাধারণ মানুষের দর্শকের বোঝার উদ্দেশ্যে, যে প্রতি 3 সেকেন্ডে একজন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়, যেটা কিন্তু খুবই ভয়াবহতার একটা বিষয়, যেটা আপনি আলোচনা করলেন। তো আসলে এই বিষয়ে সচেতনতা খুব জরুরি। তো স্ট্রোক কি আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখি যেমন হার্ট অ্যাটাক হয়, হঠাৎ করে হার্টের ফাংশনটাকে অফ হয়ে যায়, ঠিক তেমনই মস্তিষ্কের যে অ্যাটাক সেটাকে আমরা স্ট্রোক বলি। মস্তিষ্ক যখন হঠাৎ করে তার কার্যক্রম বন্ধ করে দেয় তখন এই অবস্থাটাকে আমরা স্ট্রোক বলে থাকি। মানুষের মধ্যে একটা মিথ আছে বা ভুল ধারণা আছে, অনেকে মনে করে স্ট্রোক মানে আমাদের হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা। স্ট্রোক কিন্তু মস্তিষ্কের রোগ, যেটা আমাদের ব্রেনে হয়ে থাকে। এখানে কি হয়, দুইটা জিনিস হয়ে থাকে। একটা হলো আমাদের মস্তিষ্কের যে রক্তনালীগুলো রয়েছে, সেই রক্তনালীগুলোতে অনেক সময় হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। আরেকটা হলো রক্তনালী ছিঁড়ে যেয়ে সেখানে রক্তক্ষরণ হয়, সেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক বলি। সাধারণত এই দুইটা কারণেই স্ট্রোক হয়ে থাকে। দুটো রোগের কথা আপনি বললেন, মস্তিষ্কে হেমোরেজিক এবং ইসকেমিক, এই দুইটার চিকিৎসা কি? ধন্যবাদ। আসলে চিকিৎসাটা আসলে আমরা দুইটা ভাগে এখানে ভাগ করি। একটা হলো খুব অ্যাকিউট অবস্থায় যে ট্রিটমেন্টটা, আমরা বলি খুব দ্রুত তাকে একটা বিশেষায়িত হসপিটালে নিতে হবে। কারণ দেখা যায় যে স্ট্রোকে আক্রান্ত রোগীর অনেক সময় আইসিইউ প্রয়োজন পড়তে পারে। তার মানে এমন একটা সিচুয়েশন যেখানে তাকে লাইফ সেভিং করাটাই আগে গুরুত্বপূর্ণ। এবং এই ফেজটা যখন পার হয় তখন আমরা দ্বিতীয় ধাপের ট্রিটমেন্টের কথা বলি। যেমন তার শারীরিকভাবে সে স্টেবল হলো, কিন্তু দেখা যাচ্ছে যে এই স্ট্রোকের কারণে তার শরীরের এক পাশের যে হাত পা দুর্বল হয়ে গেছে বা অনেক সময় পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে, যেটাকে আমরা প্যারালাইসিস বলে থাকি। তো এই প্যারালাইসিসটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়া, তখন সেটাকে আমরা পুনর্বাসন ট্রিটমেন্টের কথা বলি। তো এই দুইটা ভাগে ট্রিটমেন্টটাকে ভাগ করা হয়। অ্যাকিউট কন্ডিশনে সর্বপ্রথম যেটা করণীয়, আমরা বলি রোগীকে দ্রুত একটা বিশেষায়িত হসপিটাল, সেখানে যেয়ে তার কী ধরনের স্ট্রোক হয়েছে সেটাকে আগে নির্ণয় করা। সেক্ষেত্রে যেমন কারো কিছু আগে থেকে রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন কেউ আছে আগে থেকে হয়তো তার একবার স্ট্রোকের ঝুঁকিতে ছিল বা তার একবার স্ট্রোক হয়েছে, বা অনেকে আছে যে উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, সেটা আনকন্ট্রোল, কেউ আছে ধূমপান করেন, এরকম তার ওবেসিটি আছে, ওজন অনেক বেশি, বা পারিবারিক হিস্ট্রি আছে, তার বাবা মায়ের বা আত্মীয় স্বজনের কারো স্ট্রোকের ঝুঁকি ছিল। তো এই ফ্যাক্টরগুলো তার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং কী কারণে স্ট্রোকটা হলো, সেটা কি হিমোরেজিক স্ট্রোক নাকি ইসকেমিক স্ট্রোক, দুইটার ট্রিটমেন্ট সম্পূর্ণ ভিন্ন। যেমন ধরেন একজনের রক্ত চলাচল হচ্ছে না, তার জন্য এক ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, আর রক্তক্ষরণ হয়ে গেছে তার ওটাকে থামাতে হবে, সো রিভার্স ট্রিটমেন্ট। তো এই ক্ষেত্রে তার রোগটা নির্ণয় করার জন্য সিটি স্ক্যান বা এমআরআই এগুলো করার প্রয়োজন পড়ে। দ্বিতীয় যেটা, আমরা গ্রাম অঞ্চলে বা আমাদের অনেক এক্সপিরিয়েন্স থেকে দেখি যে যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে বসবাস করে, অনেকে এই স্ট্রোকটা কি এটা জানে না, কি স্ট্রোক নাকি অন্য কিছু। তারা অনেক সময় মনে করে যে এটা বাতাস লেগেছে, ঝাড়ফুঁক করে, কবিরাজের কাছে যায়। যে কারণে এই যে লাইফ সেভিং যে বিষয়টা, বর্তমান একটা গবেষণায় দেখা যাচ্ছে যে একটা রোগী যদি ধরা পড়ার 4 ঘন্টার মধ্যে সে বিশেষায়িত হসপিটালে যেতে পারে, তাহলে এক ধরনের থ্রোম্বোএম্বোলিক এজেন্ট ইঞ্জেকশন আকারে দেওয়া হয়ে থাকে, সেটা রোগীকে ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে, যে একটা ইঞ্জেকশন দেওয়ার পরেই তার এই জটিলতাটা পুরোপুরি কমে যেতে পারে। তো সেই জন্য আসলে সচেতন হওয়া দরকার। স্যার, যেমনটা আপনি বললেন, অনেকেই ওভারকাম করে ফেলে ইঞ্জেকশনটা পুশ করার পর, আবার অনেকে প্যারালাইজড হয়ে যান। সেই ক্ষেত্রে তার পুনর্বাসনে কি কি চিকিৎসা নেওয়া প্রয়োজন বা কি কি করা উচিত তার? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্ষেত্রে সবচেয়ে যেটা জটিলতা দেখি,
সচেতনতার অভাব। যেমন ওনার সমস্যা হলো, উনি হসপিটালে ভর্তিও হলেন, হয়তো 7 দিন 10 দিনের মধ্যে উনি মানে শারীরিকভাবে স্টেবল হলো, কিন্তু দেখা গেল তার আক্রান্ত সাইডে যেমন হাত পায়ের শক্তি নাই, নাড়াতে পারে না। এখন চিকিৎসক ওনাকে বললো যে আপনাকে এখন ফিজিওথেরাপি নিতে হবে, রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। কিন্তু এই জায়গায় সচেতনতা না থাকায় মনে করে বাসায় যে আমি কিছু সিম্পল এক্সারসাইজ করলেই হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে, যার ফলে অনেকে গ্রাজুয়ালি আস্তে আস্তে ডিসএবিলিটি বা পঙ্গুত্ব বরণ করে। তো এই ক্ষেত্রে আমরা দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখি, যদি তারা প্রপারলি মানে সঠিকভাবে যে এই পুনর্বাসন চিকিৎসাটা নেয়, এমন রোগীও আমরা পেয়েছি যে 2 সপ্তাহের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে যেটা জটিলতা হয় যে আমরা যে রোগীগুলো পাই তারা আসেই আমাদের কাছে 2 বছর পরে। তারা মনে করে যে স্ট্রোক করলে আর মানে প্যারালাইজড হলে এটা আর ভালো হবে না। যেমন একটা সময় আমরা শুনে থাকবেন আপনিও যে যক্ষ্মা হলে আর রক্ষা নেই, হ্যাঁ, এটার কোনো চিকিৎসা নেই। কিন্তু এখন কিন্তু সেটা সত্য না, সঠিক চিকিৎসা নিলে যক্ষ্মা ভালো হয়। ঠিক তেমনই আমি স্লোগান দিয়ে রোগীদেরকে বলতে চাই যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হলে ভালো হবে না, এই জিনিসটা এখন আর যুক্তিসঙ্গত না। এটা যদি সঠিক চিকিৎসা নেয় তাহলে এই স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সম্পূর্ণ ভালো হয়। পুনর্বাসনের মাধ্যমে সে দ্রুততম সময়ে সুস্থতা বরণ করবে। এই চিকিৎসাটা কতদিন ধরে তার করতে হয়, বা আন্ডারে এই চিকিৎসার যে সে সুস্থতা পাবে কতদিন ধরে তার টানতে হয়? আসলে এই ক্ষেত্রে ভেরি করে ম্যান টু ম্যান। দেখা যায় যে সিভিয়ারিটি অনুযায়ী মানে একই স্ট্রোক সবার কিন্তু সেমভাবে হয় না। কারো হয়তো মাইল্ড স্ট্রোক হয়, কার মডারেট হয়, কার খুব সিভিয়ার হয়। যে তার ব্রেনের কোন অংশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার উপর ডিপেন্ড করে তার উপসর্গগুলা। যেমন কিছু রোগী থাকে যে সে অল্প অল্প মুভ করতে পারে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় একটা স্কেলের মাধ্যমে এটা নির্ণয় করি যে তার মাসেল পাওয়ারটা কতটুকু। দেখেন আমরা গ্রেড 3 বলি যখন সে গ্র্যাভিটি এগেনস্টে উঠাইতে পারে, সে উঠাইতে পারে, বাট তার উইকনেস আছে, সে একা একা হাঁটতে পারছে না, তখন তার জন্য ট্রিটমেন্ট প্ল্যানটা এক ধরনের আমরা করে থাকি। একজনের আছে যে সে মুভ করতে পারে না বাট মাসেল কন্ট্রাক্ট করতে পারে, সে হয়তো মুঠি করতে পারছে বা একটু শক্তি দিতে পারছে, কিন্তু সে মুভ করে যে উপরে নিয়ে আসবে সেটা পাচ্ছে না, তখন তার জন্য আমরা এক ধরনের প্ল্যান করি। একজন আছে তার কোনো মুভমেন্ট বা কোনো কন্ট্রাকশানই নাই, তার মানে একেবারে নিথর হয়ে পড়ে আছে। সো আপনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই 3 ক্যাটাগরিতে যাবে এবং তাদের ট্রিটমেন্ট প্ল্যানটাও ভিন্ন ভিন্ন হবে। এটা তো তার ফিজিক্যাল উপসর্গ। আরেকটা হলো ব্রেনে তার কোন এরিয়া কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে, কারণ ব্রেন যত হিলিং হবে তার হাত পায়ের সচলতা ফিরে আসবে। তো এইসব ক্ষেত্র বিশেষে আমরা দেখি 2 থেকে 3 সপ্তাহে ভালো হয়ে যায়, কারো আবার মানে 2 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। বিশেষ করে হিমোরেজিক স্ট্রোক যেটা ব্রেনে বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, এদের প্রগনোসিসটা একটু খারাপ, তাদের একটু দীর্ঘ সময় লাগে। এখানে আরও কয়েকটা ফ্যাক্টর আছে, যেমন তার ওজন কেমন, তার বয়স কেমন, তার অন্যান্য কোমরবিডিটি, যেমন তার উচ্চ রক্তচাপ আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার কিডনি ডিজিজ আছে কিনা, অনেকগুলো ফ্যাক্ট এখানে জড়িত। এইগুলো সমন্বিতভাবে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে দেখা যায় বেশিরভাগ রোগী আমরা বলবো যে 2 থেকে 4 মাসের মধ্যে ভালো হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় ফিজিওথেরাপির পরামর্শ ডক্টররা দিয়ে থাকে। এই ফিজিওথেরাপিটা কি বাসায় নেওয়া যায় নাকি কোনো সেন্টার বা হাসপাতালে গিয়ে নিতে হয়? গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ফিজিওথেরাপি, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। একটা ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে 5 বছরের একটা গ্রাজুয়েশন নিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে সে 5 বছরের একটা গ্রাজুয়েশন নেওয়ার পরে সে একজন ফিজিওথেরাপি চিকিৎসক হয়। তো এই জায়গাটায় মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করে যে আমি কিছু এক্সারসাইজ করব, এটার জন্য আবার একটা সেন্টার বা একটা হসপিটালে থাকবো, এটা না করে সে বাসায় তার আত্মীয় স্বজন বা তার রিলেটিভ যে আছে তাকে কিছু এক্সারসাইজ শিখাই দিলে বোধহয় সে কন্টিনিউ করে যেতে পারবে। অ্যাকচুয়ালি এই বিষয়টা এরকম না। এই জন্যই মানুষ অনেকে পঙ্গুত্ব বরণ করে, সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফিজিওথেরাপিটা একজন প্রফেশনালের কাছেই নিতে হবে যে এই বিষয়ে পড়াশোনা করে এসেছে। তো এই জন্য এইটা সেন্টারে থেকে যদি নাও নেয়, সে যদি কাছাকাছি বাসা হয় এসে যে নিতে পারে। একজন বাসা যদি অনেক দূরে হয় সেক্ষেত্রে একজন স্ট্রোক পরবর্তী যে হেমিপ্লেজিয়া বলি আমরা, এই রুগীকে ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে হসপিটালে যদি থাকে, আমরা যেটা করি সকালে, দুপুরে, রাতে, দিনে 3 বার করে আমরা ট্রিটমেন্টগুলো করি। তার মাসেল পাওয়ারগুলো বাড়ানোর জন্য আমরা কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, কিছু স্ট্রেনথেনিং এক্সারসাইজ করাই, যেটা খুব দ্রুত তার মাসেল পাওয়ারগুলো ফিরে আসে। সে 24 ঘন্টায় একবার যদি নেয় আর 24 ঘন্টায় 3 বার নেয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন তার মাসেল পাওয়ারগুলো কোনটাতে বেশি বাড়বে। স্যার, আপনাকে জানিয়ে রাখতে চাই,
এনটিভি অনলাইনের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সম্পর্কে কিছু প্রশ্ন জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে। তাদের মধ্যে অনেকেই তাদের সমস্যা তুলে ধরেছেন। তা আপনার কাছে সেই সমস্যার কিছু সমাধান আমরা চাইবো। এর আগে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিব। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। আপনাকে আবারও স্বাগত আমাদের স্টুডিওতে। প্রশান্ত অধিকারী জিজ্ঞাসা করেছেন, ফিজিওথেরাপি ছাড়া কি অন্য কোনো থেরাপি কার্যকর হতে পারে, যেমন আকুপাংচার বা হিজামা? আসলে এটা প্রত্যেকটা বিষয়ই আসলে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু যে যে বিষয়ে পড়াশোনা করেছে সেই ওই সম্পর্কে বেশি ভালো জানবে। যেমন আমি যদি ইংলিশে অনার্স মাস্টার্স করি, আমি ইংলিশ সম্পর্কে জানবো। একজন যদি ফিজিক্সে পড়ে, তাহলে সে ওই সম্পর্কে বেশি ভালো জানবে। কোনো ট্রিটমেন্ট পদ্ধতি আসলে অকার্যকর না, এটা আমরা কখনোই বলতে পারি না। তবে আমরা যেহেতু ফিজিওথেরাপি বিষয় নিয়ে পড়াশোনা করেছি, এই সম্পর্কে আমরা জানি এবং এই ট্রিটমেন্টটা আমরা গত 20 বছর যাবত আমরা করছি পেশেন্টকে। সেটা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমাদের এই ফিজিওথেরাপির মাধ্যমে এটা দ্রুত রিকভার করা সম্ভব। এখন আকুপাংচার বা হিজামা ওরা কোন পদ্ধতিতে ট্রিটমেন্টটা করে এবং তাদের প্রগনোসিস বা আউটকামটা কিভাবে আসে, এটা আসলে আমাদের জানা নেই। তবে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, গবেষণায় দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি এবং পাশাপাশি যদি ওষুধ এবং এক্সারসাইজ কয়েকটা জিনিস একসাথে করা যায়, তো রোগীরা খুব দ্রুতই তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আরেকজন একটি প্রশ্ন ছিল, আব্দুল হালিম জিজ্ঞাসা করেছেন, আমার বাবার পিঠে এবং কোমরে ব্যথা কয়েক বছর হলো, অনেক ডাক্তারও দেখিয়েছে কিন্তু কাজ হচ্ছে না, তাকে কি পরামর্শ দিবেন? ধন্যবাদ দর্শক আপনাকে। যে আসলে পিঠ এবং কাঁধ এই অঞ্চলে ব্যথাটা বেশ কিছু কারণে হয়। আমরা দেখি যে অনেক সময় ঘাড়ে বা সার্ভাইকাল রিজনে কিছু প্রবলেম থেকে পেইনটা রেডিয়েট করে আমাদের পিঠের দিকে যায়, আবার রেডিয়েট করে আমাদের কাঁধের দিকে আসে। তো এই পেইনগুলা অ্যাকচুয়ালি রেডিয়েটিং পেইন বলি আমরা। তো সেক্ষেত্রে তার কারণটাকে নির্ণয় করে সেটা যদি সঠিক সমাধান করতে হয়, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণটা নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা নিলে সমাধান হয়ে যাবে। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই যে এটাকে আমরা ইগনোর করি। অনেক সময় পাশের ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে খেলাম, বাসায় নিজে গরম সেক দিলাম, একটা সময় যে দেখা যাচ্ছে খুব সিভিয়ার হয়ে যায়, তখন আমরা চিকিৎসকের কাছে যাই। তখন কিন্তু রোগ থেকে মুক্তি পেতেও অনেক কষ্টকর অবস্থায় যেতে হয়। তো বলবো দর্শক, আপনি দেরি না করে আপনার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন আপনার বাবাকে নিয়ে। আশা করি তিনি অ্যাসেসমেন্ট করে একটা সঠিক চিকিৎসা দিবেন। আরেকটা প্রশ্ন ছিল মোহাম্মদ দুলাল সরকারের, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে স্ট্রোকের ঝুঁকি কতটা বেড়ে যায়? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এবং প্রাসঙ্গিক। আমরা দেখি যে আসলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সাথে স্ট্রোকের একটা বিরাট সম্পর্ক রয়েছে। এখন যদি কেউ ডায়াবেটিসে আক্রান্ত থাকে এবং সেটা নিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তাহলে তার ঝুঁকিটা অনেক কম। কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ দুইটাই স্ট্রোকের ঝুঁকি অনেক বহু অংশে বাড়িয়ে দিতে পারে। কারণ এখানে দুইটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ। একটা হলো ডায়াবেটিস আমাদের আমরা বলি মাদার অফ অল ডিজিজ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অন্যান্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তার মধ্যে ব্রেন থেকে শুরু করে সব কিছুই। এবং উচ্চ রক্তচাপের সাথে স্ট্রোকের একটা বিরাট সম্পর্ক। যদি উচ্চ রক্তচাপ হঠাৎ করে অনেক তীব্র হয়ে যায়, বেড়ে যায়, সেক্ষেত্রে স্ট্রোকের একটা ঝুঁকি থাকে। এই জন্য যদি কেউ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, আমরা বলবো নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে মেডিকেশানগুলো, যে ওষুধগুলো উচ্চ রক্তচাপে, সেটা কন্টিনিউ করবে। এবং কয়েকটা জিনিস আরও রিস্ক ফ্যাক্টর আছে, এর সাথে আমি একটু যোগ করে বলি। যেমন এই দুইটার বাইরে যদি কারো উচ্চ কোলেস্টেরল থাকে, যেটাকে আমরা লিপিডিমিয়া বলি, হাইপার লিপিডিমিয়া। কোলেস্টেরলটা কী করে, আমাদের রক্তনালীগুলোর মধ্যে যে জমা হয়ে যায়, যে রক্তচাপটা বাড়িয়ে দেয় এবং তখন এই প্রেশার বেড়ে যায়, পাশাপাশি স্ট্রোকের ঝুঁকিটাও বেড়ে যায়। এছাড়া যদি কারো ওবেসিটি থাকে বা অধিক ওজন থাকে, সেটা তার একটু স্ট্রোকের দিকে ধাবিত করতে পারে। কেউ যদি ধূমপান করে বা অ্যালকোহল নেয়,
তাদের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। কারো যদি ফ্যামিলি হিস্ট্রিতে থাকে, তার বাবা মা বা আত্মীয় স্বজনের এই সমস্যাটা হয়েছে, তার এই ঝুঁকি বেড়ে যেতে পারে। আমরা যদি কায়িক পরিশ্রম কম করি, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করি, তাদের এই ঝুঁকিটা বেড়ে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আমাদের দর্শক অনেক উপকৃত হবে আপনার এই পরামর্শ দ্বারা। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আপনাদের করা প্রশ্নের উত্তর, স্যার পরামর্শ দিচ্ছিল। আশা করি আপনাদের খুবই উপকার হবে। আমরা আবারও আমাদের প্রশ্নে ফিরে যাব। যখন ফিজিওথেরাপিটা নেওয়া হয়, এটা কোন সময় থেকে নেওয়া উচিত? এটা আসলে খুবই ভাইটাল একটা কোশ্চেন। আসলে আমরা কতদিন পরে শুরু করব, এইটা করতে করতে অনেকে বছর পার করে ফেলে। আসলে অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের স্ট্রোকের কথা বলেছি। একটা হলো ইসকেমিক স্ট্রোক, যেটা হলো আমাদের ব্রেনের রক্তনালীগুলা রক্ত সরবরাহ কম হচ্ছে। সেই ধরনের স্ট্রোক যদি উনি ধরা পড়েন, ডে 1 বা প্রথম দিন থেকেই তার ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। তাহলে তার ব্লাড সার্কুলেশনটা আরও বাড়বে এবং দ্রুত রোগীটা সুস্থতার দিকে যাবে। আর যদি হিমোরেজিক স্ট্রোক হয়, যে তার রক্তক্ষরণ হয়েছে ব্রেনে, এবং সেটা যদি খুব ম্যাসিভ আকারে হয়, অনেক বড়, তাহলে সেটা সিভিরিটিটাকে কমিয়ে নিয়ে আসার আগ পর্যন্ত, সেটা হতে পারে কারো 7 দিন, 10 দিন, 14 দিন বা 21 দিন পর্যন্ত, তার সিভিরিটিটা না কমা পর্যন্ত। অ্যাকচুয়ালি সাধারণত আমরা দেখি 7 থেকে 10 দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। কিন্তু এটা ক্ষেত্র বিশেষে অনেক সময় কারো আবার সার্জারিরও প্রয়োজন পড়ে, তার ওই রক্তটাকে ক্লট হয়ে থাকা রক্তটাকে বের করে নিয়ে আসার পর্যন্ত। সেখানে ডিপেন্ড করে যে তার সিভিরিটিটা কতটুকু। মিনিমাম তাকে 7 থেকে 10 দিন অপেক্ষা করে তারপর ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে। অনেকেই তো স্ট্রোক পরবর্তী সময়ে থেরাপি নিচ্ছে, ফিজিওথেরাপির সাহায্য নিচ্ছে। এটা কত সময় এবং স্বাভাবিক জীবনে তার ফিরে আসতে কতটা সময় লাগে? ডিপেন্ড করে যে আসলে কতদিন লাগবে, সেটা তার সিভিয়ারিটির উপরে। যেমন এমন হলো, আমরা কিছুক্ষণ আগে বলেছি যে তার হয়তো পুরোপুরি সে কমপ্লিট প্যারালাইজড হয়নি, বাট তার হেমিফেরেসিস বলি আমরা, যে শক্তি আছে বাট পরিমাণে কম। সেই ধরনের ক্ষেত্রে তার কিন্তু মানে বড় জোর 7 থেকে 10 দিন বা 14 দিনের মধ্যে সে ভালো হয়ে যেতে পারে। কিন্তু একজনের এমন আছে যে সে মাসেল কন্ট্রাকশন করতে পারছে বাট উঠাইতে পারছে না, মুভ করতেই পারছে না। সেই ক্ষেত্রে তার এজ বা তার যদি এমন হয় যে একজনের 45 ইয়ার্স ওল্ড, একজন 65 ইয়ার্স ওল্ড, তাহলে দুজনের মাসেল পাওয়ার তো একরকম হবে না। এই বয়স ভেদে তাকে সুস্থ করতে একটু সময়ের প্রয়োজন পড়তে পারে। সেটা বড় জোর দেখা যায় যে 2 থেকে 2.5 মাস বা 3 মাস এরকম সময় লাগতে পারে, যদি প্রপারলি সে ট্রিটমেন্টটা নেয়। আবার এমন আছে যে খুব সিভিয়ার সমস্যা, তার ব্রেনের একটা বড় অংশ তার মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা তার একেবারেই হাত পায়ের শক্তি নেই, নাড়ানোর ক্ষমতাই হারিয়ে ফেলেছে। এই সমস্ত ক্ষেত্রে তার কিন্তু মানে 6 থেকে 8 মাস বা 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। পুনর্বাসনের জন্য কতদিন হাসপাতালে থাকার পরামর্শ আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, এটা হলো প্রত্যেকটা রোগীর জন্য আসলে আলাদা আলাদা। যেমন তার সিভিয়ারিটি অনুযায়ী কারো হয়তো আমরা 2 সপ্তাহ থাকতে বলি, কারো হয়তো বলি 3 সপ্তাহ, 4 সপ্তাহ, বড় জোর 6 সপ্তাহ, 8 সপ্তাহ পর্যন্ত আমরা থাকতে বলি। কারণ একটা রোগীকে তো দীর্ঘদিন হসপিটালে বা একটা ইনস্টিটিউটে থাকা সম্ভব হয় না। একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তাকে আমরা তার যে সমস্যাগুলোকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করি। এরপরে তাকে গ্রাজুয়ালি আমরা বাসায় ট্রেন আপ করে দিই। সে বাসায় যে কিছু জিনিস ফলো করে এবং এক্সারসাইজগুলো করার পর একটা নির্দিষ্ট বিরতিতে আবার ফলো আপে আসে। তখন দেখা যায় তার যে কোনো সমন্বয়হীনতা হয়, সেটা আমরা আবার অ্যাসেস করে পরবর্তী কী করবে সেগুলো করণীয় সম্পর্কে আমরা তাদেরকে মানে একটু ট্রেন আপ করি। স্যার, আপনি যেমন বলছেন ফলো আপের কথা, এই ফলো আপের জন্য যখন রোগীরা আসে, কোন বিষয়টাকে আপনারা গুরুত্ব সহকারে দেখেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমন বললাম যে একটা রোগী সে এই হাতটা বেন্ড করতে পারে, একজন পারে না। এখন যে রোগীটাকে আমরা ফলো আপ করছি, এই যে আমাদের কাছ থেকে যাওয়ার সময় তার অ্যাকচুয়াল অবস্থানটা কী ছিল এবং এই 2 সপ্তাহ পরে যে ফলো আপে আসলো, তখন ওইটার সাথে আমরা আমাদের কাছে যে রেকর্ডগুলো থাকে সেটা একটু মিলিয়ে দেখি এবং আমাদের এক্সপেকটেশন থাকে যে তার কাছে আমরা 2 সপ্তাহ পরে এই জিনিসটা আমরা পেতে পারি। এক্সপেকটেশনের সাথে যখন মিল না থাকে, তখন আমরা তার আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কী কারণে এটা অ্যাচিভ করতে পারলো না। সে কি এক্সারসাইজ সঠিকভাবে করে নাই, নাকি প্রপারলি করানো হয় নাই। কারণ এই রোগী তো নিজে অনেক সময় করতে পারে না, তাকে যে তার অ্যাটেন্ডেন্ট থাকে বা তাকে যারা আমরা ট্রেন আপ করি, সে যদি প্রপারলি না করে তাহলে তার প্রগনোসিসটা খারাপ হয়। এইভাবে কয়েকটা ফ্যাক্টর আমরা দেখি। এছাড়া দেখা যায় যে তার অন্যান্য যে কোমরবিডিটি যে ডিজিজগুলো রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, কিডনি ডিজিজ রয়েছে, লিপিডেমিয়া রয়েছে, এগুলো সব নিয়ন্ত্রণে আছে কিনা, ওষুধ সব সঠিকভাবে খাচ্ছে কিনা, মানে প্রত্যেকটা জিনিস আসলে গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলোকে আমরা অ্যাসেস করে তার জন্য এখন করণীয় কী, পরবর্তী যে 15 দিন বা 1 মাস পরে ফলো আসবে, এই সময়টা সে কী করবে, এই প্রত্যেকটা জিনিস আমরা গাইড করি তাদেরকে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের আপনি অনেক কিছু জানিয়েছেন স্ট্রোক বা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস সম্পর্কে। আশা করছি দর্শকদের অনেক উপকার হবে আপনার এই তথ্যতে। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।